হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে পর্যন্ত আমি তোমাদের থার্মোডাইনামিক্সের গোটা চ্যাপ্টারটাই আমি তোমাদের করিয়েছি এবং থার্মোডাইনামিক্স অত্যন্ত বেসিক চ্যাপ্টার। আমি তোমাদের এর আগে বলেছি থার্মোডাইনামিক্সের অনেক কিছু কনসেপ্ট তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এবং থার্মোডাইনামিক্স দেখো আমি খুব ডিটেলসে তোমাদের পড়িয়েছি। এই অনলাইন সেশনের এটা আমি সুবিধা বলেছি, থার্মোডাইনামিক্সটা খুব ডিটেলসে কিন্তু তোমাদের পড়াতে সুযোগ পেয়েছি। আজকে আমরা থার্মোডাইনামিক্সের আমরা কিছু কোশ্চেন করব এবং কোশ্চেনগুলো আমরা দেখে নেবো যে থার্মোডাইনামিক্সের কোশ্চেনগুলোর মধ্যে কি কি পড়েছে গত 5-7 বছরে, আমরা কি কি কোশ্চেন আমরা এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে পড়েছে সেইগুলো আমরা দেখে নেবো। দেখো এক্ষেত্রে নাম্বার বরাদ্দ থাকে, এই চ্যাপ্টারটায় 6 নম্বর থাকে। 6 নম্বর মধ্যে 2টো এমসিকিউ পাবে এবং একটা তুমি এসএ কিউ পাবে শর্ট প্রশ্ন, এবং একটা 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং সেই 3 নম্বরের প্রশ্নটা 2+1 রূপে ভাগ থাকবে। এটা হচ্ছে 6 নম্বরের, কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়বে। প্রথমে এমসিকিউ প্রশ্ন 2019 সালে দেখো কি একটা এমসিকিউ প্রশ্ন পড়েছে। তাহলে দেখো বলেছে যে 2019 যেটা পড়েছে সেটা হচ্ছে যে কোনটির প্রমাণ গঠন এনথালপির মান 0। কোনটির প্রমাণ গঠন এনথালপি মানে হিট অফ ফরমেশন, এটা প্রমাণ গঠন এনথালপি, এর মান কার 0, কার হচ্ছে 0। তোমাকে 4টে দেয়া আছে। প্রমাণ গঠন এনথালপি মানে হিট অফ ফরমেশন, কার মানটা 0। দেখো এখানে তোমাদের দেয়া আছে এ Br2, এ দেয়া আছে Br2 গ্যাস, বি দেয়া আছে, বি অপশনগুলো আমি তোমাদের বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। CO2 গ্যাস, সি দেয়া আছে, সি দেয়া আছে যেটা সেটা হচ্ছে H2O লিকুইড, 4D যেটা দেওয়া আছে সেটা হচ্ছে Cl2 গ্যাস। এই 4টে অপশন দেওয়া আছে, বলছে কোনটার প্রমাণ গঠন এনথালপির মানটা 0। দেখো এক্ষেত্রে প্রমাণ গঠন এনথালপির মানটা 0 কখনো যৌগিক পদার্থের হয় না। যৌগিক পদার্থের প্রমাণ গঠন এনথালপির মান কখনো 0 হয় না। যৌগিক পদার্থ যখন তার সংশ্লিষ্ট পরমাণু বা মৌল থেকে তৈরি হচ্ছে, সেই মৌল দ্বারা যখন যৌগ তৈরি হচ্ছে তার একটা কিন্তু হিট অফ ফরমেশন, একটা হিট কিন্তু তা থাকবেই। সুতরাং যৌগিক পদার্থের কখনো হিট অফ ফরমেশনের মান কখনো 0 হয় না। সুতরাং এক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং এক্ষেত্রে বি অপশন এবং সি অপশন বাদ চলে গেল, কারণ এটা যৌগিক পদার্থ ছিল। যা অপশন ছিল এখানে Br2 গ্যাস এবং Cl2 গ্যাস। এক্ষেত্রেও দেখতে হবে দুটোই মৌলিক পদার্থ, কিন্তু দুটো পরিবেশে যেটা স্বাভাবিক রূপ, পরিবেশে কোন রূপে অবস্থান করে, যেটা পরিবেশের স্বাভাবিক রূপে অবস্থান করে তাদের হিট অফ ফরমেশনের মান 0। আমরা জানি যে এখানে Br2 পরিবেশে কিন্তু গ্যাস রূপে অবস্থান করে না। Br2 প্রকৃতি হচ্ছে লিকুইড, ব্রোমিন হচ্ছে লিকুইড। তোমরা করেছো লাল বর্ণের ব্রোমিন জল, তোমরা ইথিলিনের শনাক্তকরণের জন্য লাল বর্ণের ব্রোমিন জল ব্যবহার করেছিলে ক্লাস 10-এ। তো ব্রোমিনের প্রকৃতি হচ্ছে লিকুইড, এটা পরিবেশে কিন্তু গ্যাস রূপে থাকে না। Cl2A কিন্তু পরিবেশে গ্যাস রূপে থাকে। সুতরাং যে পরিবেশে যে নির্দিষ্ট রূপে যে মৌলটা থাকে, যে ফর্মে, যে ভৌত অবস্থায় থাকে, তাদের প্রমাণ গঠন এনথালপির মানটা 0 হয়। সুতরাং এক্ষেত্রে Cl2 ইজ দ্য রাইট অ্যান্সার। আর Br2 কিন্তু যেহেতু Br2 যদি এখানে Br2 তো আমাদের পরিবেশে তরল রূপে থাকে, গ্যাস রূপে থাকে না, সুতরাং এর কিন্তু গঠন এনথালপির মানটা কখনোই 0 হবে না। এটার গঠন এনথালপি কেবলমাত্র Cl2, এর গঠন এনথালপির মানটা 0 হবে। এটা হলো কোনটি অবস্থাগত ধর্ম নয়। আরেকটা এমসিকিউ পড়েছে, কোনটি অবস্থাগত ধর্ম নয়, কোনটি অবস্থাগত ধর্ম নয়, কোনটি অবস্থাগত ধর্ম নয়। এই প্রশ্ন তোমাদের পড়েছে, কোনটি অবস্থাগত ধর্ম নয়। আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে চাপ, এতে দেওয়া আছে চাপ অপশন, বিতে দেওয়া আছে ঘনত্ব, বিতে দেওয়া আছে ঘনত্ব, সিতে দেওয়া আছে আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি, সিতে দেওয়া আছে আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি, এবং ফোর্থ যেটা দেওয়া আছে ডিতে দেওয়া আছে উষ্ণতা, ডিতে দেওয়া আছে উষ্ণতা। কোনটি অবস্থাগত ধর্ম নয়, অর্থাৎ অবস্থাগত ধর্ম নয় বলতে পরিমাণগত ধর্ম। তাহলে আমরা যদি এটা খুঁজছি যে কোনটি পরিমাণগত ধর্ম, কোনটি পরিমাণগত ধর্ম, এটা আমাদের খুঁজতে অবস্থাগত ধর্ম নয় মানে পরিমাণগত ধর্ম, এটাই বলেছে কোনটি পরিমাণগত ধর্ম। দেখো পরিমাণের উপর কোন ধর্মটা নির্ভর করবে, পরিমাণের উপর নির্ভর করবে, কিন্তু এক্ষেত্রে পরিমাণের উপর নির্ভর করবে ইন্টারনাল এনার্জি পরিমাণগত ধর্ম, পরিমাণের উপর নির্ভর করবে। আমি বলেছিলাম একটা যদি ছোট ছেলে হয়, তার 55 কেজি যদি ওজন হয়, আর যদি একটা 80 কেজি ওজনের যদি মানুষ হয়, তাহলে কার শক্তিটা বেশি হবে? অবশ্যই কিন্তু শক্তিটা বেশি হবে 80 কেজি ওজনের। অর্থাৎ এই আন্তঃশক্তি এটা হচ্ছে পরিমাণগত ধর্ম, অর্থাৎ কতটা পরিমাণে আছে।
কতটা পরিমাণে আছে, 5 কেজি আছে না 10 কেজি আছে পরিমাণটা, যত পরিমাণটা বেশি তত কিন্তু তার ধর্মটা ইন্টারনাল এনার্জির মানটাও তত বেশি হবে। সুতরাং এটা উত্তর হবে কোনটি অবস্থাগত ধর্ম নয় পরিমাণগত ধর্ম, সেটা হচ্ছে আন্তঃশক্তি। ভালো করে করবে। আচ্ছা, এরপরে দেখো একটা পড়েছে যে এমন দুটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে এনট্রপির পরিবর্তন শূন্য হয়। 3 নম্বরে আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, এমন দুটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে এনট্রপির পরিবর্তন শূন্য হয়। এনট্রপি চেঞ্জ অফ এনট্রপি ইজ ইকুয়াল টু 0, এরকম দুটো পরিবর্তন উদাহরণ দিতে বলেছে। আচ্ছা, এনট্রপি সমান আমরা কি করেছিলাম? এনট্রপি সমান করেছি ds ইজ ইকুয়াল টু dq রিভার্সেবল বাই t, এটা করেছিলাম না? তাহলে এই যে dq রিভার্সেবল, এই কিউটার মানটা যদি আমি স্থির করে দিই, অর্থাৎ আমি যদি তাপের মানটাকে যদি স্থির করে দিই, পরাবর্ত যে প্রক্রিয়া, সে পরাবর্ত প্রক্রিয়া রিভার্সিবল প্রসেসে ডিকিউ মানে তাপের মানটা যেখানে স্থির হয়ে গেল, সেখানে তাকে আমরা বলবো পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখানে তাপের মানটা যেখানে স্থির হয়ে গেল। সুতরাং এই তাপের মানটা যদি স্থির হয়ে যায় তাহলে এখানে উপরে 0 চলে আসছে, 0/t। সুতরাং এখানে কত হবে? তখন এই এনট্রপি চেঞ্জটা 0 হয়ে যাবে। অর্থাৎ পরাবর্ত রিভার্সিবল রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেখানে হিট এক্সচেঞ্জ হবে না। পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা উদাহরণ। পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের মানটা 0 হবে। এনট্রপির পরিবর্তনের মানটা 0 হবে, এনট্রপি চেঞ্জের মানটা 0 হবে। আর দ্বিতীয়ত আমরা বলতে পারি সাইক্লিক প্রসেস, চক্রীয় প্রক্রিয়ায়, যে কোনো চক্রীয় প্রক্রিয়াতেই এনট্রপির চেঞ্জটা 0ই হবে। কারণ এনট্রপি কিন্তু নির্ভর করে, এনট্রপি কিন্তু একটা, তুমি বলতে পারো এটা কিন্তু একটা স্টেট ফাংশন এনট্রপি। সুতরাং এনট্রপি যদি হয় স্টেট ফাংশনে, যে কোনো স্টেট ফাংশনের ক্ষেত্রে সাইক্লিক প্রসেসের মানটা কিন্তু 0 হয়, এটাই হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি চক্রীয় প্রক্রিয়া এবং পরবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা হচ্ছে এমন দুটো সিস্টেম যেখানে এনট্রপি চেঞ্জের মানটা 0 হয়। ঠিক আছে, এটা করবে। এরপরে দেখো তোমাদের একটা 2019 একটা প্রমাণ দিয়েছে, সেই প্রমাণটা আমি করব না। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। খুব ভালো করে এই প্রমাণটা আমি তোমাদের করিয়েছিলাম, এই প্রমাণটা কিন্তু তোমরা করবে, নিজে থেকে করবে, এখানে নতুন কিছু বলার নেই। এখানে একটা অঙ্কটা দিয়েছে, আমি এটা মুছছি। দেখো, এটা 2019 একটা অঙ্ক দিয়েছে, এখানে অনেক বড় বড় প্রশ্ন আছে, মানে 6 নম্বর, তো 6 নম্বর মানে অনেক প্রশ্ন পাবে তুমি। এখানে একটা অঙ্ক দিয়েছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ আমি ধরে নিচ্ছি, এবং উষ্ণতায়, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং উষ্ণতা আমি ধরে নিচ্ছি এসটিপিতে বরফ গলনের লীন তাপ, বরফ গলনের লীন তাপ হচ্ছে 6 কিলোজুল পার মোল। এটা হচ্ছে এসটিপিতে বরফ গলনের লীন তাপ 6 কেজি পার মোল হলে বরফ গলনের এনট্রপি পরিবর্তন কত হবে? এনট্রপি মোল হলে বরফ গলনের এনট্রপি পরিবর্তন কত হবে? বরফ গলনের এনট্রপির পরিবর্তন কত হবে? এই প্রশ্ন তোমাদের চেয়েছে, এনট্রপির পরিবর্তন কত হবে। দেখো, এক্ষেত্রে এনট্রপি চেঞ্জের পরিবর্তন একটা ফর্মুলা আমি বলেছিলাম তোমাদের। এনট্রপি চেঞ্জের ফর্মুলা কি ছিল? এনট্রপি চেঞ্জের ফর্মুলা হচ্ছে এইটা ছিল, ডেল্টা এস ফিউশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ফিউশন বাই টি এফ। এটা একটা ফর্মুলা ছিল না? তো এইখানে দেখো, ডেল্টা এইচ ফিউশন মানে হচ্ছে লীন তাপ, ফিউশনের জন্য যে লীন তাপটা প্রয়োজন, সেই লীন তাপের মানটা কত? 6 কেজি পার মোল। 6 কেজি যদি আমি কিলোজুল আনি, তাহলে কি হবে? 6000 জুল পার মোল। আর এখানে এই যে এই ফিউশন টেম্পারেচারটা কত? ফিউশন টেম্পারেচার এসটিপি বলেছে, এসটিপি মানে 0 কেলভিন, আর 0 কেলভিন মানে কত? 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি হবে? 273 দিয়ে এখানে 273 দিয়ে এখানে তুমি 273 কেলভিন দিয়ে করে দাও 73, এবং এখানে তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 21.98 জুল পার মোল পার কেলভিন, এই ইউনিটটা কিন্তু আসবে। সুতরাং এই অঙ্কটা তুমি করতে পারলে 2 নম্বর কিন্তু পেয়ে যাবে। এটা ভালো করে করবে। এছাড়াও এর সঙ্গে একটা অথবা দিয়েছে যে কোন প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্তগুলি বিবেচনা করো। যে কোন প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্ত, কোন প্রক্রিয়ার
স্বতঃস্ফূর্ততার শর্তগুলি বিবেচনা করো। স্বতঃস্ফূর্ততার শর্তগুলো কি কি? স্বতঃস্ফূর্ততার শর্তগুলি কি কি? এটা তোমাকে দিয়েছে, শর্তগুলি কি কি? কোন প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্তগুলো কি কি এটা বলেছে। তো স্বতঃস্ফূর্ততার শর্তের জন্য আমি একটা জানি, যেখানে গিবস মুক্ত শক্তির পরিমাণটার নেগেটিভ হবে, নেগেটিভ গিবস মুক্ত শক্তির পরিমাণটা যেখানে 0 থেকে কম হবে বা নেগেটিভ হবে, সেটা হচ্ছে প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্ত। আর দ্বিতীয়টা হচ্ছে যেখানে ইউনিভার্সের এন্ট্রপি বৃদ্ধি পাবে, অর্থাৎ সিস্টেম, অর্থাৎ ইউনিভার্সাল এন্ট্রপি মানে চেঞ্জ অফ সিস্টেমের এন্ট্রপি, চেঞ্জ অফ সিস্টেমের এন্ট্রপি প্লাস চেঞ্জ অফ সারাউন্ডিং এর এন্ট্রপি, এটার যোগফলটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। এই দুটোর যোগফল, অর্থাৎ যেখানে ইউনিভার্সের এন্ট্রপির মানটা গ্রেটার দেন 0 পজিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। আর যেখানে গিবস মুক্ত শক্তির মানটা হচ্ছে নেগেটিভ, সেখানে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে শর্ত। আর দেখো তারপরে বলেছে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত ধর্ম, একটা উদাহরণ দিয়ে বোঝাও। দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত ধর্ম একটা উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। এটা কি উদাহরণ হবে? ডেনসিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? m/v। এই মাস এবং ভলিউম এটা কি পরিমাণগত ধর্ম, কিন্তু ডেনসিটি হচ্ছে অবস্থাগত ধর্ম। তাহলে বলেছে এখানে প্রশ্নটা শোনো, দুটি পরিমাণগত ধর্মের অনুপাত একটা সর্বদা অবস্থাগত ধর্ম একটা উদাহরণ দিয়ে বোঝাতে বলেছে। তাহলে অবশ্যই উদাহরণটা হবে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভি। এখানে ডেনসিটি হচ্ছে একটা, কিন্তু এই ডেনসিটি হচ্ছে এটা কিন্তু একটা অবস্থাগত ধর্ম, এটা কিন্তু দুটো পরিমাণগত ধর্মের অনুপাত। তো এইভাবেই 2019 কিন্তু আমরা কমপ্লিট করলাম। 2019-এ কিন্তু এই 6 নম্বরের প্রশ্ন পড়েছে। এবার দেখো 2018-তে আমরা চলে যাব। 2018-তে কি পড়েছে? 2019টা আমরা কমপ্লিট করলাম গোটাটা, এবং 2018-তে দেখো আমরা আজকে দেখি কতদূর করতে পারি। 2018-তে যেটা পড়েছে সেটা দেখো। 2018-তে যেটা পড়েছে সেটা হচ্ছে, দেখো কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে, কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কোনটা স্পন্টেনিয়াস প্রক্রিয়া নির্দেশ করে। 4টে অপশন দিয়ে আছে। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে। এখানে প্রশ্নগুলো লিখে যখন আমি করছি একটু সময় সাপেক্ষ, কোন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে একটু তোমরা মোটামুটি একটা করো, কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এ অপশন দেওয়া আছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0, বি অপশন দেওয়া আছে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু টি ডেল্টা এস, এটা দেওয়া আছে। সি অপশন দেওয়া আছে ডেল্টা জি ইজ গ্রেটার দেন 0, এবং ডি অপশন দেওয়া আছে ডেল্টা জি লেস দেন 0, ডেল্টা জি লেস দেন 0। কোনটা স্বতঃস্ফূর্ত শর্ত? অবশ্যই ডেল্টা জি লেস দেন 0। এটার মধ্যে আর কোনো নেই, আমি এর আগেও বলেছি। আচ্ছা, বলছে যে এখানে আমি প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবো, প্রশ্নটা আমি গোয়াটা লিখছি না। ধরো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দিয়ে দিয়েছে। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল মানে কি? ফার্স্ট ল হচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। এই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল মানে এখানে এরকম দেয়া আছে, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এটা ডিইউ ডেল্টা ইউ দেয়া আছে। আচ্ছা, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এবার এইটা তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। বলেছে দেখো, বলেছে যে যদি সিস্টেম দ্বারা ডাব্লিউ পরিমাণ কৃতকার্য হয়, তাহলে সিস্টেম দ্বারা কৃতকার্য মানে সিস্টেম দ্বারা ডাব্লিউ পরিমাণ কৃতকার্য হয়, সিস্টেম দ্বারা কৃতকার্য হয়। এবং আরেকটা বলেছে যদি ওই সিস্টেমে কিউ পরিমাণ তাপ সরবরাহ হয়, ওই সিস্টেমে কিউ পরিমাণ তাপ সরবরাহ হয়, তাহলে এই যে এর এক্সপ্রেশনটা কি হবে, মানে ফার্স্ট ল এর যে এক্সপ্রেশনটা এর কি হবে? সিস্টেম দ্বারা যখন ডাব্লিউ পরিমাণ কৃতকার্য হচ্ছে তখন সিস্টেমের কিছু ক্ষতি হচ্ছে, তখন ওয়ার্কটা কি হচ্ছে? ওয়ার্কটা নেগেটিভ হচ্ছে। আর ওই সিস্টেমে যদি কিউ পরিমাণ তাপ সরবরাহ করে তখন সিস্টেমের লাভ হচ্ছে। আর সিস্টেমে যদি লাভ হয় তখন সিস্টেম কি হবে? সেটা পজিটিভ হবে। সুতরাং এক্ষেত্রে কিউর মানটা হচ্ছে পজিটিভ হবে। সুতরাং এক্ষেত্রে এই ফার্স্ট লর এক্সপ্রেশনটা কি হবে? ফার্স্ট লর এক্সপ্রেশনটা হবে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস মাইনাস ডাব্লিউ। আর কিউ প্লাস মাইনাস ডাব্লিউ মানে কিউ মাইনাস ডাব্লিউ। এটা ফার্স্ট লর এক্সপ্রেশন হবে।
তোমাদের এখানে অপশন দেওয়া আছে এইটা, যে ফার্স্ট ল এক্সপেরিমেন্টটা কি হবে, তোমাকে এই অপশনগুলো দেওয়া ছিল, আমি অপশনগুলো বলে দিচ্ছি। যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ, এই অপশনটা তো দেওয়া ছিল। আর বি এর অপশন ছিল ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এই অপশনটা ছিল। সি এর অপশন ছিল ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ, আর ডি হচ্ছে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস কিউ। বলেছে যে দেখো, বলেছে তোমাকে প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সিস্টেম দ্বারা ডাব্লিউ পরিমাণ কৃতকার্য হচ্ছে এবং ওই সিস্টেমে কিউ পরিমাণ তাপ সরবরাহ হয়। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে আমরা কিভাবে প্রকাশ করবো? তাহলে এখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তো মূলত এইটা, তাহলে এইটাকে যদি আমি ঠিকঠাকভাবে প্রকাশ করি তাহলে এইটা আসছে, তাহলে এইটার অপশনটা হচ্ছে এইটা, তাহলে উত্তরটা হবে এখানে এই অপশনে যেটা আছে সেটাই উত্তর হবে। ভালো করে করবে। দুটো এমসিকিউ আমরা কমপ্লিট করলাম। এরপরে দেখো, তাপগতিবিদ্যায় নিঃসঙ্গ সিস্টেম বলতে কি বোঝায়? 2018 আরেকটা পড়েছে, তাপগতিবিদ্যার নিঃসঙ্গ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বলতে কি বোঝায়? আমি একদম মুছতে বলে দিচ্ছি। আইসোলেটেড সিস্টেম হচ্ছে সেটাই যেখানে এনার্জি ট্রান্সফার হবে না এবং ম্যাটার ট্রান্সফার হবে না, যেখানে জড়ো মানে এনার্জি এবং ম্যাটার কোনো ট্রান্সফারই হবে না, সেটা হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। বুঝতে পেরেছো? যেখানে এনার্জি এবং ম্যাটার কোনোটাই ট্রান্সফার হবে না। অনেকটা ডেওয়ার ফ্লাক্স বা থার্মোফ্লাক্স অনেকাংশে নিঃসঙ্গ সিস্টেমের মতো কাজ করে। এটা উদাহরণ হলো এনট্রপির এসআই একক লেখো। এনট্রপির এসআই একক 2018 পড়েছে। এনট্রপি এর এসআই একক, এর এসআই এককটা কি? এর এসআই একক এনট্রপির এসআই একক খুব ভালো করে করতে আমি বলেছিলাম। এর এসআই একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, এসআই একক জুল পার কেলভিন। কারণ দেখো এনট্রপি এরকম ছিল ডিকিউ বাই টি, এখানে কিউ হচ্ছে তাপ, তাপের একক কি? জুল, আর টেম্পারেচার হচ্ছে কেলভিন, এই যে হচ্ছে কেলভিন। সুতরাং এনট্রপি একক হচ্ছে জুল পার কেলভিন। ভালো করে করবে। এরপরে দেখো বড় প্রশ্ন পড়েছে, এগুলো তো 3 নম্বরের ছোট প্রশ্ন পড়লো। এবার 3 নম্বরে বড় প্রশ্ন পড়বে 2+1 অনুযায়ী। হেসের সূত্রটি লেখো। হেসের সূত্রটি বিবৃত করো। হেসের সূত্রটি বিবৃত করো। তোমরা জানো যে কোনো একটা প্রক্রিয়া যদি একটি ধাপে সম্পন্ন হয় বা একাধিক ধাপে সম্পন্ন হয়, সব ক্ষেত্রেই উৎপন্ন তাপের পরিমাণটা একই হবে যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থানটা এক হয়, অন্তিম অবস্থাটা এক হয়। তাহলে কিন্তু সবটাই একটা ধাপে সম্পন্ন হলে যা তাপ উৎপন্ন হবে, একাধিক ধাপে সম্পন্ন হলে তাই তাপ উৎপন্ন হবে। অর্থাৎ হেসের সূত্রটি লেখো। হেসের সূত্রটা বলতে এটাই বুঝিয়েছে। এবার দেখো এখানে যেটা বলেছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া 298 কেলভিন তাপমাত্রায় একটা বিক্রিয়া দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে 298 কেলভিন তাপমাত্রা। আমি ছোট করে লেখার চেষ্টা করছি। 2x + y এটা থেকে z, এই বিক্রিয়াটা দেওয়া আছে। এই বিক্রিয়াটার ডেল্টা এইচ এর মান দেওয়া আছে, ডেল্টা এইচ এর মান দেওয়া আছে 300 কিলোজুল পার মোল, 300 কিলোজুল পার মোল। আর ডেল্টা এস এর মান দেওয়া আছে, ডেল্টা এস এর মান দেওয়া আছে 0.2 কিলোজুল, 0.2 কিলোজুল পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এবার বলেছে যে কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। দেখো বলেছে কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, এই প্রশ্নটা দিয়েছে কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়াটি স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে কোন উষ্ণতায়। তো এই যে অঙ্কটা আমাদের করতে হবে, কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। দেখো এইখানে যে আমরা ফর্মুলা জানি স্বতঃস্ফূর্ততার শর্ত কি, আমরা একটা এই ফর্মুলাটা জানি যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। স্বতঃস্ফূর্ততার শর্ত কি? ডেল্টা জির মানটা লেস দেন 0। তাহলে এখানে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা হচ্ছে, এটা কি হবে? এটার মানটা হচ্ছে লেস দেন 0, এটার মানটাও লেস দেন 0 হলে হবে। এবং দেখো এক্ষেত্রে যদি আমি করি সেক্ষেত্রে কি হবে, দেখো এক্ষেত্রে যদি আমি করি যে এক্ষেত্রে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে ডেল্টা এইচ, আর সাইনটা যদি এদিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে টি ডেল্টা এস। এবং টেম্পারেচার যদি করি টেম্পারেচার, তাহলে টেম্পারেচার কি হবে মানটা? টেম্পারেচার যে মানটা হচ্ছে সেই টেম্পারেচারের মানটা কি হবে? আচ্ছা এক্ষেত্রে তোমরা এইটা করো যে এক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে দেখো এক্ষেত্রে ডেল্টা এইচ বাই ডেল্টা এস, ডেল্টা এইচ বাই ডেল্টা এস, ডেল্টা এইচ বাই ডেল্টা। আচ্ছা এক্ষেত্রে এরকম ভাবে করলে হবে না। এক্ষেত্রে দাঁড়াও আরেকটা জিনিস, আরেকটা প্রসেস আছে সেটা আমি বলছি। তো এটার ক্ষেত্রে এরকম করো যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। আর স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কখন হবে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ডেল্টা জি লেস দেন 0 হবে। ডেল্টা জি লেস দেন 0 মানে আমি এটাকে এরকম করতে পারি যে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস
এটার পরিমাণটা হচ্ছে লেস দ্যান 0, এটার পরিমাণটা মানে এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 0, এটা হচ্ছে লেস দ্যান 0, এটা আমরা করতে পারি। এবং দেখো মানে এইটা যেটা হচ্ছে তার পরিমাণটা হচ্ছে লেস দ্যান 0, এটা হচ্ছে। এইবার দেখো যদি এখান থেকে যদি আমরা করতে পারি, মানে দেখো এইখানে যেহেতু এখানে লেস দ্যান 0, সুতরাং এখানে আমি এটাকে লিখলাম, এর আমরা ফর্মুলাটা তুমি তৈরি করতে পারো, নাহলে ফর্মুলাটা তুমি ডাইরেক্ট বসিয়ে নিতেও পারো। যে এখানে দেখো তো ফর্মুলাটা ডাইরেক্ট বসিয়ে, এখানে ফর্মুলাটা তৈরি করাটা খুব কঠিন হবে, তুমি ডাইরেক্ট ফর্মুলাটা তৈরি করতে পারো। যে এখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে টি এর মানটা যদি ডেল্টা এইচ এবং ডেল্টা এস এর থেকে যদি ডেল্টা এস এর মানের থেকে যদি টি এর মানটা বেশি হয়, তাহলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এখান থেকে ফর্মুলাটা তৈরিও করা যাবে, আমি ফর্মুলাটা তৈরিতে আসছিলাম, কিন্তু ফর্মুলাটা তৈরিতে তোমাদের একটু টাফ হবে। সেই জায়গাটাতে এই জায়গাটা করা যাবে কিন্তু টাফ হবে, কিন্তু এই জায়গাটা তুমি এই ফর্মুলাটা ডাইরেক্ট প্রয়োগ করবে যে স্বতঃস্ফূর্ত হবে। তার শর্তটা যেটা আমি তোমাদের করিয়েছিলাম, যে টেম্পারেচারের মানটা ডেল্টা এইচ এবং ডেল্টা এস এর মানের থেকে বেশি হবে, তাহলেই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। অত ঝামেলায় যেতে হবে না, টেম্পারেচারের মানটা যদি ডেল্টা এস এর মানের থেকে বেশি হয় তাহলেই স্বতঃস্ফূর্ত হবে কোন উষ্ণতায়। এবার দেখো ডেল্টা এইচ এর মান বলে দিয়েছে কত, ডেল্টা এইচ এর মান বলে দিয়েছে 300 কিলোজুল, আর ডেল্টা এস এর মান কি বলে, ডেল্টা এস এর মান বলে দিয়েছে 0.2। এটাকে তুমি করবে, এটাকে করে যে মানটা পাবে সেটা হচ্ছে 1500 ডিগ্রি, 1500 কেলভিনের কাছাকাছি, তুমি কিন্তু 1500 কেলভিনের কাছাকাছি মানটা পাবে, 1500 কেলভিন, অর্থাৎ 1500 কেলভিন তাপমাত্রার উপরে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। 1500 কেলভিন তাপমাত্রার উপরে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, সেটাই বলেছে। কারণ স্বতঃস্ফূর্ততার শর্ত হচ্ছে, স্বতঃস্ফূর্ততার শর্ত যদি টেম্পারেচার দিয়ে করো, তাহলে ডেল্টা এইচ বাই ডেল্টা এস এর মানটা, ডেল্টা এইচ বা ডেল্টা এস এর মানের থেকে টেম্পারেচারের মানটা বেশি হতে হবে, এটা স্বতঃস্ফূর্ততার শর্ত। তাহলে এখানে টেম্পারেচারটা কত হচ্ছে 1500 কেলভিন, টেম্পারেচারটা 1500 কেলভিন যখন হচ্ছে তখনই এই টেম্পারেচারের মানটা যখন 1500 কেলভিনের থেকে বেশি হবে তখনই কিন্তু প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ডেরিভেশন করার চেষ্টা করছিলাম, ডেরিভেশনটা আমরা আগে করেছি, অঙ্কতে ডেরিভেশন করতে হবে না, অঙ্কতে জাস্ট এই ফর্মুলাটা বসাবে এবং অঙ্কটা করে দেবে। ঠিক আছে, এটা 2018 এটা আমরা কমপ্লিট করলাম। এবার 2017-তে, 2017 দেখো 2017 সালে কি প্রশ্ন পড়েছে, 2017-তে কি প্রশ্ন পড়েছে যে কোনটি গঠন এনথালপির মান কোনটা শূন্য। 2017-তে পড়েছে কোনটার গঠন এনথালপির মানটা শূন্য, সেই 2019-এ যেরকম পড়েছিল সেরকমই পড়েছে, কোনটার গঠন এনথালপির মান 0। এখানে দেখো কি কি দিয়েছে, 1 নম্বর HCl গ্যাস, 1 নম্বর HCl গ্যাস, 2 নম্বর বিতে দেওয়া আছে O2 গ্যাস, 3 নম্বরে দেওয়া আছে সিতে দেওয়া আছে O3 গ্যাস, এবং 4র্থ নম্বরে দেওয়া আছে ডিতে দেওয়া আছে NO গ্যাস, NO গ্যাস। এই 4টে জিনিস দেওয়া আছে। কোনটা ডেল্টা এইচ ফর্মেশনের মান 0? আমি বলেছি যৌগিক পদার্থের ক্ষেত্রে এটা খাটে না, যৌগিক পদার্থের ক্ষেত্রে খাটে না, মানে এটা ক্যান্সেল করে দাও, এটা ক্যান্সেল করে দাও। এবং এই অক্সিজেন এবং ওজোন এর মধ্যে কোনটা পৃথিবীতে স্থায়ী রূপ? অক্সিজেন, তাহলে এইটা ফর্মেশনের মানটা 0 হবে, এর মধ্যে কোনো জটিলতা নেই। কোনটা ডেল্টা এস গ্রেটার দ্যান 0 হবে? আর একটা প্রশ্ন বলেছে কোনটা ডেল্টা এস গ্রেটার দ্যান 0 হবে, এরকম প্রশ্ন পড়েছে, মানে এনথালপির পরিবর্তনটা গ্রেটার দ্যান 0। উদাহরণ এখানে কিছু অপশন দেওয়া আছে, এতে দেওয়া আছে H2 প্লাস I2 এবং দুটোই গ্যাস, গ্যাস এবং বিক্রিয়া করে তৈরি করছে 2HI, এটা হচ্ছে গ্যাস, 2HI গ্যাস। এবং বি যে অপশন দেওয়া আছে সেই অপশনটা দেখো একটু, HCl গ্যাস এবং HCl গ্যাস এবং NH3 গ্যাস, HCl গ্যাস এবং NH3 গ্যাস। এবং এক্ষেত্রে যেটা দেওয়া আছে NH4Cl হচ্ছে সলিড, NH4Cl সলিড। তারপরে দেখো NH4NO3, সিতে দেওয়া আছে NH4NO3, এখানে সলিড এটা। এবং তারপরে যেটা আছে N2O গ্যাস এবং 2H2O, এটা হচ্ছে গ্যাস। আর দেওয়া আছে ডি অপশন দেওয়া আছে, এটা হচ্ছে MgO সলিড এবং এক্ষেত্রে H2 গ্যাস এবং এখানে দেওয়া আছে Mg সলিড এবং এক্ষেত্রে H2O গ্যাস। কোন ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা মানে ডেল্টা এস এর মানটা 0 হবে, কোন ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি পাবে? অবভিয়াসলি অপশন সি, কারণ অপশন সি তে কি হচ্ছে দেখো, এখানে এটা হচ্ছে সলিড, এই সলিড থেকে দুটো গ্যাসে পরিণত হচ্ছে, সেখানে স্বতঃস্ফূর্ত র্যান্ডমনেস বৃদ্ধি পাচ্ছে। আর র্যান্ডমনেস বৃদ্ধি পাচ্ছে অবভিয়াসলি হচ্ছে বলেই
এইখানে কিন্তু ডেল্টা এস এর মানটা কিন্তু 0 থেকে বেশি হবে। সুতরাং এখানে যেহেতু সলিড থেকে দুটোই গ্যাসে পরিণত হচ্ছে, তোমার স্বতঃস্ফূর্ততা বা কেওসনেস বা র্যান্ডমনেস বৃদ্ধি পাচ্ছে, আর র্যান্ডমনেস বৃদ্ধি পেলেই এই এনট্রপি পরিবর্তনের মানটা 0 থেকে বেশি হয়। সুতরাং এই জিনিসটা হবে। এরপরে বলেছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটি লেখো। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটা তোমরা তো জানো, কোনো বিশুদ্ধ কেলাসিত কঠিন পদার্থের 0 কেলভিন তাপমাত্রায় যে নিখুঁত, এটা হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায় এনট্রপির মানটা 0। এটা হচ্ছে তোমার 0 কেলভিন, এটা হচ্ছে তোমার আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। কোনো বিশুদ্ধ কেলাসিত পদার্থের এনট্রপির মানটা 0 কেলভিন তাপমাত্রা 0। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের থার্ড ল। এটা তোমরা করবে নিজেরা, এটার আমার কিছু বলার নেই। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা খুব সুন্দর ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কের ডেটাটা আমি লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে বেনজিনের দহন তাপ, দেখো আমি এই অঙ্কগুলো খুব ভালো হয়। বেনজিনের দহন তাপ, বেনজিনের দহন তাপ, দহন তাপ, বেনজিনের দহন তাপ, বেনজিনের দহন তাপ কত? বেনজিনের দহন তাপ এক্স জুল পার মোল, এক্স জুল পার মোল। খুব ভালো অঙ্ক দেওয়া আছে এটা, বেনজিনের দহন তাপ। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের জলের গঠন তাপ, কার্বন ডাইঅক্সাইডের CO2 এর গঠন তাপ, CO2 এর গঠন তাপ, CO2 এর গঠন তাপ। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটা ভালো করে করো। CO2 এর গঠন তাপ ওয়াই জুল পার মোল, ওয়াই জুল পার মোল। আর জলের গঠন তাপ H2 এর গঠন তাপ, H2 এর গঠন তাপ কত বলেছে? H2 এর গঠন তাপ জেড জুল পার মোল, জেড জুল পার মোল, এটা বলেছে। এবার বলছে বেনজিনের গঠন তাপ নির্ণয় করো, বেনজিনের গঠন তাপ, বেনজিনের গঠন তাপ নির্ণয় করো, বেনজিনের গঠন তাপ নির্ণয় করো, গঠন তাপ নির্ণয় করো, বেনজিনের গঠন তাপ নির্ণয় করো, বেনজিনের গঠন তাপ নির্ণয় করো। এইটা তোমাদের কিন্তু আলোচনা দিয়েছে, বেনজিনের গঠন তাপ। তাহলে আমাদের কি কি দেয়া আছে আর কি তৈরি করতে বলছে একটু দেখে নাও। বেনজিনের দহন তাপ এক্স জুল পার মোল, বেনজিনের, বেনজিন মানে C6H6, এটা তোমার স্ট্রাকচার জানতে হবে। এই দহন তাপ মানে এখানে অক্সিজেনের সঙ্গে দহন করতে হবে, এবং এটা যেহেতু হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের দহনে সর্বদা কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে, এটুকু নিশ্চিত। ব্যালেন্স করতে হবে। দেখো এখানে অক্সিজেন আছে দুটো, এখানে অক্সিজেন আছে দুয়ে একটা হয়ে গেছে, এখানে C6H6, এখানে 3H2 হয়, তাহলে 3H2 আছে 3, আর এখানে কার্বনের সংখ্যা 6, 6 2 12 আর 3 15। আর এখানে তাহলে কি আসবে? দেখো আমরা এটা এখানে করছি, এটা যে 15/2 করলে এখানে যেটা হচ্ছে, দেখো 15/2 করলে এখানে অক্সিজেনের পরিমাণটা কিন্তু, অক্সিজেনের মানে সংখ্যাটা কিন্তু 15ই দাঁড়াচ্ছে, অক্সিজেন পরমাণুর সংখ্যাটা সেটা কিন্তু 15ই আসছে, এবং সেই জিনিসটাই কিন্তু আমি এখানে করেছি, এর মধ্যে কোনো জটিলতা নেই। এইভাবে কিন্তু এইটাকে কোনো পরিবর্তন করার জন্য এখানে তো এইটা 1 গ্রাম অনুই রাখতে হবে, বাদ বাকি সব জিনিসটা পরিবর্তন করেছো। এবার দেখো এইটা বলে দিয়েছে CO2 এর গঠন তাপ, CO2 এর গঠন তাপ মানে কি C+O2, এটা দিয়ে কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে CO2 তৈরি হচ্ছে, ঠিক আছে। আর কি বলেছে? H2 এর গঠন তাপ, H2 মানে কি H2 প্লাস হাফ O2, H2 প্লাস হাফ O2, H2 প্লাস হাফ O2, এটা দিয়ে H2O এই গঠন তাপ আমরা H2O গঠন তাপ করলাম। এখানে কিন্তু 1 মোল, 1 মোলের জন্য আমি এটাকে হাফ O2 করলাম, হাফ O2 মানে এখানে অক্সিজেনের পরিমাণটা একই হচ্ছে, একটা 1, এবং এই যে মানটা, এই মানটা কত? এই মানটা হচ্ছে x জুল পার মোল, এই মানটা কত? এই মানটা হচ্ছে y জুল পার মোল, আর এই মানটা কত? এই মানটা হচ্ছে z জুল পার মোল, ঠিক আছে। এটা ভালো করে করবে। এবার বলেছে বেনজিনের গঠন তাপ নির্ণয় করো। বেনজিন, বেনজিনের গঠন তাপ মানে তোমাকে কি বার করতে বলেছে? বেনজিনের গঠন তাপ মানে এইটা বার করতে বলেছে, যে বেনজিন তো C6H6, এটা হয়েছে, তো এইটা তৈরি করতে হবে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে। এখানে কর্ণ কার্বন চাই, কার্বন হচ্ছে 6, আর হাইড্রোজেন কর্ণ চাই, হাইড্রোজেন 3, তাহলে এখানে দেখো বেনজিন তৈরি হয়ে যাচ্ছে, 6C + 3H2 দিয়ে C6H6 তৈরি হয়ে যাচ্ছে, এবং এর মানটা, এর ডেল্টা H ফর্মেশনের মানটা তোমাকে গণনা করতে বলেছি। চলো আমরা দেখে নিই এই ডাটাগুলো দিয়ে। সবসময় জেনে রাখবি C6H6 এখানে ডান দিকে আছে, এখানে C6H6 বাঁ দিকে আছে, প্রথমে ঘুরিয়ে দাও, ডান দিকে C6H6 কে নিয়ে যাও, তাহলে কি হচ্ছে দেখো 6CO2, আমি সবসময় এইটার দিকে লক্ষ্য রেখে আমি ওপরগুলো চেঞ্জ করব, 6CO2 + 3H2 ঘুরিয়ে দিচ্ছি এটাকে, 6C6H6 + 15/2 O2, এবং এক্ষেত্রে যে এক্ষেত্রে এইটাও কিন্তু মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, -x হয়ে যাবে, কারণ এখানে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে CO2 আর CO2, এখানে দেখো এখানে বলছে 6C আছে,
6c আছে মানে তুমি এখানে 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করে এখানে রেখো 6c প্লাস 6o2 এখান থেকে 6co2। সবসময় আমি এই বিক্রিয়াগুলোকে এর রেসপেক্টে লেখার চেষ্টা করব। যেহেতু 3 দিয়ে গুণ করলাম সুতরাং এখানে কত হলো, এখানে 3y হলো। এই মানটা কত হলো, এই মানটা হচ্ছে 3y। এবার দেখো এখানে কি বলেছে, এখানে H2 প্লাস হাফ O2 H2, এখানে H2 কটা, এখানে 3টে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও এটাকে। তাহলে এটা কি পাচ্ছ দেখো, এটা যদি 3 দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে 3H2 প্লাস এখানে 3/2 O2, 3/2 O2, আর এখানে কি পাচ্ছ 3H2O। তাহলে 3 দিয়ে গুণ করলে মানে এখানে এটাও 3z হলো, z ছিল 3z হলো, এবং এটা সব যোগ করে দাও। যোগ যদি করে দাও তাহলে কি হবে দেখো, সব কিন্তু কেটে যাবে। দেখো এই 6co2 এটাকে কাটো, 6co2 6co2 কেটে গেল, 3H2O কেটে গেল। এবার দেখো এখানে 3/2 আর 6O2 মানে 15/2 O2 হচ্ছে, এখানে 15/2 O2, এখানে 15/2 O2 কেটে গেল। কি পড়ে আছে 6c প্লাস 3H2, এখানে পড়ে আছে, এদিকে C6H6 পড়ে আছে। এবং এক্ষেত্রে এই যে দেখো এইটাই চেয়েছে, এক্ষেত্রে ডেল্টা H ফর্মেশনটা কত হবে, -x প্লাস 3y প্লাস 3z, -x প্লাস 3 -x প্লাস, আচ্ছা এখানে কত দিয়ে গুণ করেছি, 6 দিয়ে, সরি এখানে তো 6 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটা তো 6y হবে। 6 দিয়ে গুণ করছে মানে 6y হবে, তোমরা নিশ্চয়ই ধরে চলে আগে, তো এখানে 6y হবে। তাহলে এটা -x প্লাস 6y প্লাস 3z, এই হচ্ছে আমাদের এদের গঠন এনথালপির পুরো মানটা, উত্তরটা হবে এইটা -x প্লাস 6y প্লাস 3z। ঠিক আছে, এটা ভালো করে করবে। আচ্ছা এরপরে বলেছে দেখো, তারপরে যে 2017-তে বলছে এন্ট্রপির ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। বাহ, একই সালে তৃতীয় সূত্রটাও পড়েছে, দ্বিতীয় সূত্রটাও পড়েছে। এন্ট্রপির ভিত্তিতে দ্বিতীয় সূত্র তুমি বলতে তাহলে কি বলবে, যে মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এটা একটা সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রপির ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। খুব ভালো করে করবে এটা। আচ্ছা এরপর একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা তো একদম নিশ্চিত পারবে। 2017-র অঙ্কটা যেটা দিয়েছে সেটা আমি সেই করলাম না, যে বাষ্পীভবনে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো দেখো এখানে বলেছে যে স্ফুটনাঙ্ক, ইথানলের একটা অঙ্ক 2017-তে, ইথানল মানে C2H5OH, এই ইথানলের স্ফুটনাঙ্ক, ইথানল C2H5OH, এর স্ফুটনাঙ্ক দিয়েছে 78.4 ডিগ্রি সেলসিয়াস, 78.4 ডিগ্রি সেলসিয়াস এটা দিয়েছে। ইথানলের বাষ্পীভবনের এনথালপির পরিবর্তন, বাষ্পীভবনের এনথালপি মানে ডেল্টা এইচ ভেপোরাইজেশন, এই ডেল্টা এইচ ভেপোরাইজেশনের মানটা দিয়েছে 96 জুল পার মোল, এটা দিয়েছে। বলছে ইথানলের বাষ্পীভবনের এনট্রপির পরিবর্তন গণনা করা, অর্থাৎ ডেল্টা এস ভেপোরাইজেশন এর মানটা গণনা করতে হবে। ডেল্টা এস ভেপোরাইজেশন মানে ডেল্টা এইচ ভেপোরাইজেশন বাই এখানে টি, মানে এখানে টি, এখানে বয়েলিং, টিবি করবো, টিবি বয়েলিং, এখানে বয়েলিং টেম্পারেচার এইটা। তাহলে ডেল্টা এইচ ভেপোরাইজেশনের মানটা কত, ডেল্টা এইচ ভেপোরাইজেশনের মানটা হচ্ছে 96, আর টিবি এই মানটা কত, এই মানটা কেলভিনে আনতে হবে, 273 প্লাস 78.4, এটা করে তোমরা ক্যালকুলেশন করবে। এবং এক্ষেত্রে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 0.273 জুল পার কেলভিন পার মোল, এই মানটা আসবে। ক্যালকুলেশন করবে এবং নিশ্চিতভাবে এই মানটা আসবে। এটা হচ্ছে 2017, 2016 এবং 2015। আজকে 5 বছরের প্রশ্নই আমি করব। এরপরে আর খুব মানে এই 2015 সাল থেকেই তোমাদের নতুন বছরের প্রশ্ন চালু হয়েছে, নতুন সিলেবাসের, আমরা সেই নতুন সিলেবাসের প্রশ্নগুলোই করব। 2016-তে দেখো কি আছে, 2016-তে কি প্রশ্ন পড়েছে, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে কোনটা? দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন আমি লিখছি। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে, এটা তোমাদের চেয়েছে, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে, এইটা তোমাদের চেয়েছে, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে। এবং এক্ষেত্রে যেগুলো মানটা দেওয়া আছে সেটা কি, ডেল্টা এইচ সমান টি ডেল্টা এস, এইটা দেওয়া আছে 1 নম্বর। 2 নম্বরে দেওয়া আছে ডেল্টা এইচ, 2 নম্বরে দেওয়া আছে ডেল্টা এইচ ইজ গ্রেটার দেন টি ডেল্টা এস, এটা দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে ডেল্টা এইচ, ডেল্টা এইচ লেস দেন টি ডেল্টা এস, এটা দেওয়া আছে। আর 4র্থ নম্বরে দেওয়া আছে ডেল্টা এইচ
নট ইকুয়াল টু টি ডেল্টা এস, এইটা দেওয়া আছে। কোনটা হবে? ডেল্টা এইচ লেস দ্যান টি ডেল্টা এস। দেখো এখানে কি বলছে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই তো ফর্মুলা। এখানে যদি ডেল্টা জির মানটা যদি 0 থেকে কম হয়, ডেল্টা জির মানটা যদি 0 থেকে কম হয়, ডেল্টা জির মানটা, তাহলে তুমি কি পাবে? ডেল্টা জির মানটা যদি 0 থেকে কম হয় তাহলে এখানে তুমি কি পাবে? দেখো এখানে এই যে স্বতঃস্ফূর্তপক্ষে তাহলে এইটার মানটা 0 থেকে কম হবে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এর মানটা 0 থেকে কম হবে। তাহলে এখানে কি হচ্ছে? ডেল্টা এইচ লেস দ্যান টি ডেল্টা এস আসছে না? এই সাইনটাকে যদি এদিকে তুলে দিই, ডেল্টা এইচ লেস দ্যান টি ডেল্টা এস আসছে। তো এটার ক্ষেত্রেই তোমাদের এরকম ভাবেই হবে, ডেল্টা এইচ লেস দ্যান টি ডেল্টা এস এই মানটা আসছে, এবং দেখো এই মানটা এখানে 3 নম্বর অপশনে আছে, সুতরাং এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবার দেখো বলছে যে কোন বিক্রিয়ায় ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। আমি একদম অপশনটা এখানে দিচ্ছি, দেখো কোন বিক্রিয়ায় আমি 4টে অপশন লিখবো না, কোন বিক্রিয়ায় ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ এইটা বলেছে। আমি একদম উত্তরটা আমি লিখবো। দেখো এখানে যেটা বলেছে H2 গ্যাস, আর উত্তরটা হচ্ছে এইটা Br2 গ্যাস, এখান থেকে 2HBr এইটা পাচ্ছি। এটার ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ কেন? এটা ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ কেন হবে? কারণ দেখো আমরা জানি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। ডেল্টা এন মানে কি? গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের সংখ্যা। এক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ কটা? 2। গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ অনুসংখ্যা 2, আর গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ অনুসংখ্যা কত? এখানে একটা 2। তাহলে ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে 2 মাইনাস 2, আর 2 মাইনাস 2 মানে কত? 2 মাইনাস 2 মানে 0। তাহলে এটা আমি তোমাদের করিয়েছি, তাহলে এই মানটা টোটালটাই 0 হচ্ছে। এই মানটা যদি 0 হয় তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ হবে। তাহলে কোন বিক্রিয়া ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ? যেখানে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের অনুসংখ্যা আর গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের অনুসংখ্যা যেখানে সমান, তার সেখানেই ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ হয়। ঠিক আছে, ভালো করে করবে। আচ্ছা, এরপরে দেখো এনট্রপির সংজ্ঞা দিতে বলেছে। হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি হচ্ছে, তুমি বলতে হবে এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ। এনট্রপি হচ্ছে ডিগ্রি অফ র্যান্ডমনেস, ক্যাওসনেস। যেখানে বিশৃঙ্খলা বৃদ্ধি পায় সেখানে এনট্রপি বৃদ্ধি পায়, এটা হচ্ছে এনট্রপি পরিমাণ। আর এনট্রপির সংজ্ঞা বা এনট্রপির সংজ্ঞা তুমি ম্যাথমেটিক্যাল ফর্মেও দিতে পারো, ডিকিউ রিভার্সিবল বাই টি, এরকম ফর্মেও তুমি বলতে পারো, যেরকম ভাবে খুশি তুমি দিতে পারো। আচ্ছা, এরপরে দেখো একটা অঙ্ক বলেছে, যেটা বলেছে 2016 সালে, সেই অঙ্কটা একটু করি। এটাও সেই থার্মোকেমিস্ট্রির অঙ্ক, এবং গঠন তাপ, দহন তাপ এগুলো দিয়ে দিয়েছে। গঠন তাপ, দহন তাপ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এখানে প্রশ্ন কিন্তু খুব সোজা হয়, মানে খুব কঠিন প্রশ্ন। তোমরা হয়তো অনেক জায়গাতে আটকে গেছো, সেখানে কিন্তু অত কঠিন নয়। একদম যেরকম আমি ফরম্যাটে করিয়েছি, অঙ্কের বই দেখলে সলভ কি করে করা হয়েছে বুঝতে পারবে না। আমি যেরকম ভাবে করেছি সেই চিন্তা ভাবনাটা মাথায় রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে যে CS2 CO2 ও SO2, CS2 হিট অফ ফরমেশন, এখানে ডেল্টা এইচ ফরমেশন দিয়েছে, ডেল্টা এইচ ফরমেশন CS2 CO2 আর SO2, এর প্রত্যেকটার ডেল্টা এইচ ফরমেশনের মানটা দেওয়া আছে। ডেল্টা এইচ ফরমেশন এর মানগুলো দেওয়া আছে। এর মানগুলো আমি ধরে নিচ্ছি 117 কিলোজুল, এটার মানটা দেওয়া আছে 117 কিলোজুল পার মোল। তারপরটার মানটা দেওয়া আছে মাইনাস 393 কিলোজুল পার মোল, মাইনাস 393 কিলোজুল পার মোল। এবং তারপরে যে মানটা দেওয়া আছে এটা মাইনাস 297 কিলোজুল পার মোল, এই মানগুলো দেওয়া আছে। আচ্ছা, এবার তোমাকে দেওয়া আছে যে এই বিক্রিয়াটার CS2 প্লাস CO2 আর এখান থেকে CO2 প্লাস 2SO2, এই বিক্রিয়াটার বিক্রিয়া এনথালপি নির্ণয় করে। এই বিক্রিয়াটার ডেল্টা এইচ সমান কত এটা নির্ণয় করতে বলেছে। এই বিক্রিয়াটা নির্ণয় করতে হবে ডেল্টা এইচ সমান কত। দেখো কোনো অসুবিধা নেই, একদম নর্মাল ওয়েতে আমি যাব। এখানে হিট অফ ফরমেশন বলেছে, হিট অফ ফরমেশন মানে কার্বন, আর এই CS2 হিট অফ ফরমেশন বলেছে। এর কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো কি কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলো C আর সালফার, এখানে সালফারের 2S থাকবে, এখানে হিট অফ ফরমেশন হয়ে গেল। এর মানটাই বলেছে 117 কিলোজুল পার মোল। ঠিক আছে, চলো এবার কি বলেছে CO2 কি হবে? C প্লাস CO2 ফরমেশন হয়ে গেল, হিট অফ ফরমেশন। এর মানটা কত বলেছে? মাইনাস 393 কিলোজুল পার মোল। SO2 সালফার ডাইঅক্সাইড কি বলেছে? S প্লাস O2,
কি হচ্ছে দেখো SO2, এবং এক্ষেত্রে কত হচ্ছে -297 কিলোজুল পার মোল। এটা হচ্ছে দেয়া আছে, এর মধ্যে আর কোনো জটিলতা নেই। এবার দেখো কি বলেছে যে এইটার উপর এইটা বার করতে বলেছে। এটা যদি বার করতে বলে CS2 কোন দিকে আছে, CS2 এখানে বাঁ দিকে আছে, এখানে CS2 কোন দিকে আছে, ডান দিকে আছে। তাহলে তুমি এখানটা পুরোটা উল্টে দাও, এইটাকে প্রথমে উল্টাও, এটাকে প্রথমে উল্টাও, উল্টালে কি হবে CS2 C + 2S। কেন উল্টালাম বুঝতে পারছো? আমি এইটা রেসপেক্টে করব, এটা CS2 বাঁ দিকে আছে আর এখানে CS2 ডান দিকে আছে, তাহলে এটাকে পুরো উল্টে দাও C + 2S, এবং এক্ষেত্রে তখন এইখানটা পরিবর্তন হয়ে -117 কিলোজুল পার মোল, এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। আর বাদ বাকি দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইডের মানটা দেখো এখানে C + O2, এখানে C + ওখানে 3O2 বলেছে বটে, কিন্তু এখানেও O2 আছে। আমি এই CO2টা খেয়াল রাখবো, যেখানে CO2 পরিমাণটা CO2টা হচ্ছে একটা, তাহলে এটার কোনো পরিবর্তন করার দরকার নেই। CO2 যেমন আছে তেমনই রেখে দাও, এবং CO2 ডান দিকে আছে তাহলে এটা যেমন আছে তেমনই রেখে দাও। অর্থাৎ এখানে কি করব C + O2, এখান থেকে CO2, এবং CO2 এর মানটা কত বলেছে -393 কিলোজুল পার মোল। এবার দেখো এখানে কি বলেছে, এবার সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 2SO2, তাহলে 2SO2 এখানে 2SO2 এখানে একটা SO2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো 2S + 2O2 থেকে 2SO2, এবং এই মানটা কত, এই মানটা বলে দেওয়া আছে 2 দিয়ে গুণ করেছো মানে এটার সঙ্গে 2 গুণ হবে, -2 × 297 কিলোজুল পার মোল। ব্যাস, এবার এটাকে অ্যাড করো, যোগ করো, দেখো সব কেটে যাচ্ছে, সবই কেটে যাবে। দেখো এখানে যেটা হচ্ছে, দেখো এখানে কি কি কাটছে, এই C কেটে গেল, এই 2O2 আর 2O2 3O2, 2O2 আর 2O2, আচ্ছা এখানে আর কি কাটছে দেখো, এই 2 সালফার কেটে গেল। কি পড়ে আছে দেখো CS2, এবং 2 আর 1 3 CO2, এখান থেকে তৈরি হয়েছে CO2 + 2SO2, এটাই তো চেয়েছে। এবং এর মানটা কত, এই মানটা এই তিনটের যোগফল, এই তিনটের যোগফল করে দিলেই মান বেরিয়ে যাবে, এবং এই মানটা যেটা আসবে তোমাদের সেই মানটা হচ্ছে -1104 কিলোজুল পার মোল। এই মানটা আসবে ΔH, এই মানটা আসবে এই তিনটের যোগফল, আর কিচ্ছু নয়, -1104 কিলোজুল পার মোল। দেখো আমি যেরকম ভাবে চিন্তা করছি সেই কনসেপ্টটাকে তুমি কাজে লাগাও, কোন দিকে এইটাকে এরকম ভাবে ফরমেশন করতে হবে এই তিনটের সাপেক্ষে। তোমার কোন দিকে ফরমেশন হবে সেটা, তুমি কোন দিকে আছে সেটা দেখো, কতগুলো মানে কত অণু এখানে আছে সেটা খেয়াল করো, সেই অণুগুলোকে এখানে গুণ করো, গুণ করলে সেটা কিন্তু কাটবে, নাহলে কিন্তু কাটতে পারবে না, এই জায়গাটা করবে। আচ্ছা, এরপরে দেখো যেটা বলেছে, নির্দিষ্ট চাপে ও 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা বিচার করো। এই প্রশ্ন খুব ভালো, 2016 প্রশ্ন, 2016 সালেই আমি আছি, 2016 দেখো একটা প্রশ্ন পড়েছে যে নির্দিষ্ট চাপে 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বিবেচনা করো। বিক্রিয়াটা কি দেওয়া আছে দেখার দরকার নেই, ΔH এর মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে 29.3 কিলোজুল পার মোল, এটা দেওয়া আছে। ΔS এর মান দেওয়া আছে 104.1 জুল পার কেলভিন পার মোল, এটা দেওয়া আছে। এবং এক্ষেত্রে টেম্পারেচার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 298 কেলভিন টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন। এবং এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি Br2 + Cl2, এখানে বিক্রিয়াটা দিয়েছে 2BrCl। এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না ঘটবে না? তো স্বতঃস্ফূর্তভাবে ঘটার শর্ত হচ্ছে ΔG নেগেটিভ হবে, ΔG = মানে কি ΔH - T∆S। এই ΔH - T∆S এর মানটা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ΔH এর মান কত 29.3, এখানে যদি কিলোজুল বলেছে, কিলোজুল মানে জুলে পরিণত করতে হবে, 29,300 জুলে হয়ে গেল। আর টেম্পারেচার কত, টেম্পারেচার 298, আর ΔS এর মান কত, ΔS এর মান 104.1, 104.1 এটা করবে। এবং এইখানে যে মানটা পাবে সেই মানটা দাঁড়াচ্ছে -1721.1 কিলোজুল। তাহলে দেখো ΔG এর মানটা নেগেটিভ হচ্ছে, আর ΔG এর মান যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। সুতরাং এই বিক্রিয়াটা ঘটার কিন্তু একটা চান্স আছে, বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, এটা গেল 2016। আর আমি একটা সাল করব, তাহলে আমাদের 5 বছরে কমপ্লিট করব, কারণ এখানে
পুরো 8 বছর কমপ্লিট করা সম্ভব নয়, এখানে প্রচুর অঙ্ক আছে, সেগুলো লেখাও সম্ভব নয়। 2015 সাল থেকে তোমাদের নতুন সিলেবাস চালু হয়েছে, 2015, 16, 17, 18, 19 এই 3টে সালে আমি তোমাদের 5টা সাল আমি তোমাদের করিয়ে দিলাম প্রশ্নগুলো, ভালো করে করবে। এন্ট্রপির একক কি? এন্ট্রপির একক কি? এন্ট্রপির একক জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, এটা এন্ট্রপির একক। 2015-তে এটা পড়েছে। কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে? সেটাও একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডেল্টা জি লেস দ্যান 0। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা আমাদের আগে হয়ে গেছে। কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে? অপশন অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে উত্তর হবে ডেল্টা জি লেস দ্যান 0, এটা হয়ে গেছে। আচ্ছা, বলেছে রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ কেন? বলছে দেখো, আমরা এই ডেল্টা এইচ এইটাকে আমরা ক্যালকুলেশন করি, এটাকে আমরা প্রেফার করি, ডেল্টা এইচ অর্থাৎ এনথালপির পরিবর্তনটাকে আমরা প্রেফার করি ডেল্টা ইউর তুলনায়, ইন্টারনাল এনার্জি চেঞ্জের তুলনায়। কেন? এই প্রশ্নটা হচ্ছে এটা, কারণ আমরা জানি, এই প্রশ্ন তোমাদের করিয়েছি আমি, যে ডেল্টা এইচ মানে হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ হচ্ছে ডেল্টা এইচ, আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ কিউ ভি সেটা হচ্ছে ডেল্টা ইউ। এখন কোনো একটা বিক্রিয়া স্থির চাপে ঘটানোটা খুব ভালো সম্ভব হয়, আর স্থির আয়তনে কোনো একটা বিক্রিয়া ঘটানোটা কিন্তু খুব একটু অসম্ভব, মানে খুব কঠিন। অসম্ভব বলবো না, খুব কঠিন। যেহেতু স্থির চাপে বিক্রিয়া তাপ হচ্ছে ডেল্টা এইচ, সুতরাং আমরা স্থির চাপে আমরা যেহেতু রাসায়নিক বিক্রিয়াগুলোকে সম্পন্ন করে থাকি, তাহলে আমরা কিন্তু এখানে এনথালপির চেঞ্জটাকে আমরা কাজে লাগাই। আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ হচ্ছে ডেল্টা ইন্টারনাল এনার্জি পরিবর্তন। আমরা যেহেতু আয়তনটাকে স্থির রাখতে পারি না, বা আয়তনটাকে স্থির না রেখে আমরা বিক্রিয়াগুলো সম্পন্ন করি, সুতরাং এক্ষেত্রে ডেল্টা ইউ থেকে ডেল্টা এইচ কিন্তু বেশি প্রেফারেন্স পায়। এই কথাটা তোমরা লিখবে। আচ্ছা, এটা হয়ে গেল। নিঃসঙ্গ সিস্টেম বলতে কি বোঝায়? আইসোলেটেড সিস্টেম আমি আগেও বলেছি, যেখানে এনার্জি এবং ম্যাটার কোনোটাই ট্রান্সফার হবে না, সেটা হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম। দেখো প্রশ্ন কিন্তু কতটা রিপিট হচ্ছে। আর একটা অঙ্ক করে দেবো, অঙ্কটা করে দিয়ে আমরা কিন্তু আমাদের আজকের এটা শেষ করব। দেখো এই অঙ্কটা বলেছে সেই তোমাদের এখানে থার্মোকেমিস্ট্রির অঙ্ক, থার্মোকেমিস্ট্রির 2015-তে অঙ্ক বলেছে যে সিএইচটি সিডব্লিউএইচ এর সংগঠন তাপ 2015-তে পড়েছে। অ্যাসিটিক অ্যাসিডের, দেখো এই অঙ্কটা একটু তুলনামূলক জটিল। সিএইচটি সিডব্লিউএইচ এর সংগঠন তাপ, হিট অফ ফরমেশন, এটা কত বার করতে বলেছে। তোমাকে দিয়েছে যে দহন তাপ, মানে সিএইচটি সিডব্লিউএইচ এর দহন তাপ মানে অক্সিজেনের সঙ্গে দহন হবে, এই দহন তাপ, এটার একটা জিনিস দিয়েছে। আর CO2 আর H2 এর সংগঠন তাপ, মানে ফরমেশন, CO2 ফরমেশনের সংগঠন তাপ আর H2O ফরমেশনের সংগঠন তাপ, এটা তাহলে এটাকে সংগঠন করতে হবে। এটা তোমাকে ডাটাটা দেয়া আছে। এই ডেটাটা কত? এই ডেটাটার মানটা দিয়েছে ডেল্টা এইচ ফরমেশনের, এই মানটা দেয়া আছে কত? ডেল্টা এইচ ফরমেশনের মানটা -393.5, -393.5। আর এখানে ডেল্টা এইচ ফরমেশন এই জলের এর মানটা দেয়া আছে -285.9, -285.9 এটা দেয়া আছে। এবার বলেছে দেখো এই CH3COO2 এটার দহন তাপের মানটাও দেয়া আছে। দহন করলে কি উৎপন্ন হবে? এটাও একটা হাইড্রোকার্বন, মানে এই এখানে অ্যাসিটিক অ্যাসিড, এই জৈব যৌগকে যদি তুমি দহন করো তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। এবং এক্ষেত্রে তুমি ব্যালেন্সটা যদি করো তাহলে এক্ষেত্রে হবে দেখো 2O2, 2CO2 আর 2H2O, 2CO2 আর 2H2O। ব্যালেন্স কিন্তু এটা মিলে গেছে, তুমি ব্যালেন্স করে দেখবে এটা ব্যালেন্স মিলে গেছে। এবার এই যে মানটা, এই মানটাও দেয়া আছে, এই মানটা কত? এই মানটা দেয়া আছে -867, মাইনাস এই মানটা দেওয়া আছে মাইনাস এটা হিট অফ কম্বাসন -867 কিলোজুল পার মোল, এই মানটা দেওয়া আছে। তাহলে এই তিনটে মান দেয়া আছে। এবং এর হিট অফ ফরমেশন মানে তুমি এখানে কার্বন আর অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর H2O তৈরি হচ্ছে, H2 প্লাস হাফ O2 দিয়ে H2O তৈরি হচ্ছে। ব্যাস, এই মানগুলো দেয়া আছে। এই মানগুলো দিয়ে আমি এখানে এর ডেল্টা এইচ ফরমেশনের মানটা বার করতে হবে। ডেল্টা এইচ ফরমেশন মানে কি? এই যে দেখো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। দেখো এখানে কার্বনের সংখ্যা কত? কার্বনের হচ্ছে 2C করে দিলাম। হাইড্রোজেনের সংখ্যা কত? হাইড্রোজেন কটা? 3 × 4, 2H2 করে দিলাম। অক্সিজেনের সংখ্যা কত? অক্সিজেনের সংখ্যা হচ্ছে 2। তাহলে 2C + 2H2 + O2, সেটা দিয়ে আমরা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করব। তাহলে এই হচ্ছে আমার এইটার হিট অফ ফরমেশন, এইটা বার করতে বলেছে।
মানে এইটার কত এনথালপির চেঞ্জটা হবে এই মানটা থেকে বার করতে হবে। তাহলে চলো দেখে নিই। প্রথমেই আমরা দেখবো যে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড CH3 এদিকে বাঁ দিকে আছে, কিন্তু আমাকে এদিকে এখানে যেটা বার করতে হবে সেখানে ডান দিকে আছে। তাহলে এটাকে প্রথমে উল্টাও, উল্টালে কি হবে 2CO2 প্লাস 2H2O, এখানে কি হবে CH3COOH প্লাস 2O2, উল্টে দিলাম। উল্টে দিলে এই মানটা উল্টে যাবে, উল্টে দিলে এই যে ডেল্টা এইচ এই মানটা উল্টে গিয়ে 867 হবে, প্লাস 867। এবার কি দেখো, এবার বলেছে C প্লাস O2 CO2, এখানে CO2 এখানে 2C আছে, এই যে 2C আছে, 2C আছে মানে তোমাকে এখানে যদি একটা কার্বন আছে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কি হচ্ছে 2C প্লাস 2O2, এখান থেকে 2CO2। এবং এক্ষেত্রে ডেল্টা এইচ কত বলেছে, ডেল্টা এইচ ফরমেশন, এক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কত হবে, এটার সঙ্গে আমরা 2 গুণ হবে, -2 ইন্টু 393.5 ব্যাস। এবার দেখো কি বলেছে H2 প্লাস হাফ O2 H2 এখানে দেয়া আছে, এখানে কি আছে দেখো, এখানে বলেছে দেখো 2H2 আর এখানে দেয়া আছে খালি H2, তাহলে 2H2 যদি হয় তাহলে এখানে 2 দিয়ে গুণ করো এই জায়গাটাকে, এই পুরো সমীকরণটাকে, তাহলে কি হচ্ছে 2H2 আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, তাহলে খালি O2 পড়ে থাকছে, খালি O2 পড়ে থাকছে। এবং এখানে যেটা তৈরি হচ্ছে সেটা কি দেখো, খালি O2 পড়ে থাকছে এবং এটা তো এখন এখানে কত 2 দিয়ে গুণ হচ্ছে, তো 2H2 হচ্ছে। এবং এটাও এই যে মানটা, এই মানটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ডেল্টা এইচ এই মানটাও -285.9 ইন্টু 2, কারণ 2 দিয়ে আমরা গুণ করেছি প্রত্যেকটাকে। এবার প্রত্যেকটাকে যোগ করো, পুরো ইকুয়েশনটাকে যোগ করো, দেখো সবগুলোই প্রায় কেটে যাবে। দেখো এখানে কি কি কাটবে, প্রথমে 2CO2 কেটে দিলাম, এখানে দেখো অক্সিজেন 2O2 কেটে দিলাম, 2H2O কেটে দিলাম, কি পড়ে আছে এদিকে বাঁদিকে 2C প্লাস 2H2 আর এখানে একটা O2, 2C প্লাস 2H2 প্লাস O2 ঠিক আছে, অর্থাৎ এখানে আরেকটা এদিকে কি পড়ে আছে, এদিকে পড়ে আছে CH3COOH ব্যাস। এবার খালি তোমাদের এই যে 3টে H দেয়া আছে, এই 3টে H এর মানটাকে খালি যোগ করো, যোগ করে তোমার যে মানটা আসবে সেই মানটা হচ্ছে ডেল্টা এইচ এর মানটা যেটা আছে সেই মানটা আছে -491.8 কিলোজুল পার মোল, এই মানটা কিন্তু আসছে। এবং এই মানটা এর এই অ্যাসিটিক অ্যাসিডের হিট অফ ফরমেশন বলতে পারো। তো এই হচ্ছে অঙ্ক। সুতরাং থার্মোকেমিস্ট্রি অঙ্ক থেকে ঘাবড়ালে চলবে না, থার্মোকেমিস্ট্রি অঙ্কটাকে মোকাবিলা করতে হবে। থার্মোকেমিস্ট্রি অঙ্ক খুব সোজা, দেখো খুব কত সোজা কত সুন্দরভাবে আমি করলাম, একদম সিম্পল। এই অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় একটা হলেও পাবে। আজকে এই 5টা বছর করলাম, 5টা বছর মানে যথেষ্ট আমি করিয়েছি, কারণ এখানে প্রচুর প্রশ্ন করিয়েছি, কারণ এখানে তো মার্কসটা 6 মানে প্রায় ডবল ধরতে পারো মানে অন্যান্য চ্যাপ্টারে। সুতরাং সেই জায়গাটাতে প্রচুর প্রশ্ন করলাম 5 বছর, এবং তোমাদের নতুন সিলেবাসে এই প্রশ্ন আছে 2014, 2013, 2012 এই প্রশ্নগুলো পুরনো সিলেবাসের। এরকম প্রশ্ন এখানে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করবে, খুব বেশি বড় প্রশ্ন যেগুলো আগের সিলেবাসে পড়তো সেরকম এখানে নতুন সিলেবাসের পড়ার চান্স নেই। সুতরাং পুরোপুরি কনসেপচুয়াল, ভালো করে এইগুলো দেখবে, ভালো করে এটা করবে ভালো করে। তো এইভাবেই কিন্তু থার্মোডাইনামিক্সের আমরা 5টা বছরের প্রশ্ন 2019 থেকে 2014 পর্যন্ত 2015 পর্যন্ত আমরা 5 বছর প্রশ্ন শেষ করলাম। খুব ভালো করে এটাকে করবে। আজকে এই পর্যন্ত, এরপর তোমাদের জন্য নতুন চ্যাপ্টার আমি রেডি করব, নতুন চ্যাপ্টার রেডি আছে, নতুন চ্যাপ্টার আমি তোমাদের জন্য আমি আনবো। ততক্ষণ তোমরা থার্মোডাইনামিক্সের এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং সময় মতো আমি কিন্তু এর একটা এক্সামও নিয়ে নেবো। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো খুব ভালোভাবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।